নমস্কার। ভাষা ও ভবিষ্যতের তরফে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি। যে অনুষ্ঠানটির আজকে ২য় পর্ব। অনুষ্ঠানের নাম মেঘ আড্ডায় সুকান্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুকান্ত গঙ্গোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। সুকান্ত গঙ্গোপাধ্যায় সম্পর্কে নতুন করে বাঙালি সাহিত্য জগতের মানুষদের খুব একটা কিছু বলার নেই। আমরা এই পর্যায়ে মেঘ আড্ডায় সুকান্ততে মোটামুটি ৬টা পর্ব আমরা করব বলে ঠিক করেছি। আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা একটু সময় নিয়ে করব এবং ৬টা পর্ব আমরা আপনাদেরকে পরিবেশন করব এই পর্যায়ে। রীতিমতো আমি সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এই আড্ডায় আমি যিনি অতিথি হিসেবে আসেন তাকে পরিচয় করার দায়িত্বটা সুকান্ত গঙ্গোপাধ্যায়কেই দিয়ে থাকি, যেটা আগের পর্বেও আপনারা দেখেছেন। এক্ষেত্রেও তাই। আমি এখন সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছি। সুকান্ত গঙ্গোপাধ্যায় আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন আজকের যিনি সাহিত্যিক তার সঙ্গে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আড্ডায় একজন একদম নতুন মুখ নিয়ে এসেছি। আজকের মেঘ আড্ডায় আমরা পাচ্ছি মৃত্তিকা মাইতিকে। মৃত্তিকা মাইতি সাহিত্য জগতে নতুন, একদম বয়স অল্প। মৃত্তিকাকে যারা লেখালেখি করেন তারা খুব ভালোভাবে চেনেন। বৃহত্তর ইয়েতে তার পরিচয় এখনো হয়নি, কিন্তু লেখালেখির জগতে মোটামুটি ও এখন অনেকেই চেনে। তো মৃত্তিকার সাথে আমার নিজেরও ব্যক্তিগতভাবে আলাপ আছে, সেই কারণে আমার খুব আগ্রহ হলো এই আড্ডায় আমি একবার আপনাদের কাছে মৃত্তিকার সাথে আলাপ করিয়ে দিই। আর আমাদের অনুষ্ঠানটা যেহেতু একেবারেই আড্ডার ছলে হয়, আড্ডার মতনই হবে, এটা ঠিক ইন্টারভিউ বলে গণ্য করবেন না। এখানে অনেক হালকা কথাবার্তাও হতে পারে, হঠাৎ খুব ভারী কথাবার্তা হতে পারে। আর আগের বারও বলেছি যে এই মেঘ আড্ডা, এই কথাটা এসছে এই আমাদের সবকিছু ডিজিটাল বা এর ভাষা ক্লাউডে রাখা, ক্লাউডে যাওয়া, এটা বলি তো, যে ক্লাউড থেকেই আমরা এটাকে মেঘ আড্ডার নাম দিয়েছি। তো আপনারা ধরে নিন এখন আমরা মেঘেদের দেশে, দুজন মেঘ, সোফা টাইপের দেখতে দুটো মেঘে আমরা দুজনে বসেছি, আমি আর মৃত্তিকা, রাতের অন্ধকারে, এবং এখন আমাদের কথাবার্তা হচ্ছে। তো মৃত্তিকাকে আমার এমনি প্রথম প্রশ্ন যে কেমন লাগছে আজকে আসতে পেরে? নমস্কার। ভাষা ও ভবিষ্যতের কর্ণধার সোম শুভ্রবাবুকে ধন্যবাদ জানাই গুরুত্ব দিয়ে আজকে ডাকার জন্য। আর ধন্যবাদ জানাই সুকান্ত গঙ্গোপাধ্যায়কেও, কারণ ওনার মতো অগ্রজ একজন সাহিত্যিকের সঙ্গে আজকে আড্ডা দেব, সেটা আমি ভাষায় ঠিক প্রকাশ করতে পারবো না। আমার খুবই ভালো লাগছে, এবং ওনাকে ধন্যবাদও এই কারণে যে উনি আমার সঙ্গে আজ আড্ডা দেবেন। আজকের এই আমন্ত্রণ পেয়ে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত। একটু টেনশন হচ্ছে তো নাকি? হ্যাঁ, টেনশন তো একটু আছে, ভয় আছে, কারণ সুকান্ত দার সঙ্গে আড্ডা দিচ্ছে, সেখানে একটা ভয়ের ব্যাপার তো আছেই। না না না, ভয়ে আড্ডা, ভয় ছেড়ে দিয়ে, আড্ডায় কোনো ভয়ের ব্যাপার নেই। এখন একটা গল্প বললে, গল্প যদি আমাকে দিস তখন হয়তো আমি আলোচনা করবো, কিন্তু এই আড্ডাতে কোনো ভয়ের রেশ রাখবি না। আর ধরে নে আমরা দুজনে আড্ডা দিলে কি হবে, প্রচুর শ্রোতাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তো আমার একটা প্রথম প্রশ্ন যে তুই তো মোটামুটি, আচ্ছা শ্রোতা বন্ধু, আমি ওকে তুই বলে ডাকি বলেই তুই বলছি, কারণ যদি এখন হঠাৎ তুমি আপনি করতে যাই আমাদের আড্ডাটা হোঁচট খাবে, মানে ঠিক স্বাভাবিক হবে না। তো ওর থেকে আমি অনেকটাই বড়। হ্যাঁ, তো এখন মৃত্তিকা, এই যে আমরা হঠাৎ তোকে ডাকলাম, তুই তো ততটা বিখ্যাত নোস, হ্যাঁ, কিন্তু আজকের আড্ডায়, কালকে ধরা যাক একজন বিখ্যাত সাহিত্যিক আমাদের সাথে আমাদের ইন্টারভিউ দিয়ে গেছে, তো আজকে হঠাৎ করে তোকে অতটা খ্যাতনামা না হওয়া সত্ত্বেও তোকে ডাকার কারণ কি বলে মনে হয় তোর? সেই অর্থে কারণ খুঁজে বার করতে আমি এই মুহূর্তে পারছি না, কারণ সেটা সুকান্তদার স্নেহধন্যা বলে
আমি ধরে নিচ্ছি আপাতত। এইটা ছাড়া এই মুহূর্তে তো আমি কিছু মাথায় আনতে পারছি না, কারণ আগে যারা করে গেছেন অগ্রজ এবং সাহিত্যিকরা, তাদের পাশাপাশি আমাকে ডাকা হয়েছে। এখানে আমি আনন্দিত হওয়ার বাইরে আমার কোনো বলার ভাষা নেই। না, এবার আমি বলি যে আমি আশা করেছিলাম যে তুই উত্তরটা এরকম বলবি যে আমি তো খুব স্ট্রাগল করে লিখছি। তোর মুখটা কেটে যাচ্ছে, কিন্তু মুখটা পুরো তো তোর, হ্যাঁ, আমি তো খুব স্ট্রাগল করে লিখছি। এই স্ট্রাগলটাকে গুরুত্ব দিয়ে আমাকে ডাকা হয়েছে। আর আমি একা ডাকছি না, আমাদের সোমশুভ্র এই ভাষা ভবিষ্যতে কর্ণধার, সেও ডাকছে। তো সেই স্ট্রাগলটাকে গুরুত্ব দিয়ে হয়তো ডাকা হয়েছে, এটা তুই বলবি, আমি ধরে নিয়েছিলাম যে কিন্তু আমি তাই জন্য ডাকিনি। আমার বক্তব্য হচ্ছে সেটা, আমি কিন্তু স্ট্রাগল করার জন্য শুধু তার জন্য ডাকিনি। আমার তোর লেখা আমার মনে হয়েছে তোর সাথে একটা বৃহত্তর পাঠক সমাজের আলাপ হওয়া উচিত। কারণ তোর লেখার মধ্যে আমি দেখেছি যে বাংলা সাহিত্য মানে এখন যা যা লেখালেখি হচ্ছে, ভৌগোলিক ভাবে তোর সাহিত্য অনেকটা জায়গা জুড়ে অনেকটা দূরের কথা বলতে পারছে, গ্রামের কথা বলতে পারছে, নদীর কথা বলতে পারছে, এমন সমস্ত প্রান্তিক মানুষের কথা বলতে পারছে, যেটা আমাদের এখনকার সাহিত্যে খুব কম বলছে লোকজন। বিশেষ করে মহিলা যে লেখক, তারা তো প্রায় বলছেনই না। তুই যে জীবনটা দেখে এসেছিস সেটা তারা দেখেনি, তাই ফলে তারা বলতে পারছে না, কিন্তু তুই খুব বিশ্বস্ত ভাবে বলছিস। তো সেইটা যেন পাঠকদের কাছে পৌঁছয়, পাঠক যেন তোর ব্যাপারে কৌতূহলী হয়, সেই কারণেই আজকের এই অনুষ্ঠান। এরপরে আমি তোকে জিজ্ঞেস করি যেটা, যে তোর জন্ম কোথায়? আমার জন্ম পূর্ব মেদিনীপুরের খেজুরির কাদিরপুর বলে একটি ছোট গ্রামে। আমার জন্ম সেখানে জন্মাই এবং ছোটবেলাটা সেখানেই কেটেছে। ছোটবেলার আশপাশ ভৌগোলিক বর্ণনা কি কি, সেরকম একটু বর্ণনা বল। গ্রামের পরিবেশ যেরকম হয়, আর আমাদের গ্রামটা ছোট শুধু নয়, মানে অনেককে আমি বলতে শুনেছি যে আমি অজ গাঁয়ে থাকি, যেখানে আধুনিকতার ছোঁয়া পৌঁছয়নি বা কিছু কিছু গ্রামে তা ঢুকছে। আমার যখন জন্ম মেদিনীপুরে, সেই সময়টাতে যে খুব উন্নত ছিল তা নয়। অজ গ্রাম বললেই ঠিক বলা হবে, কারণ তখন কারেন্ট ছিল না। আমি লম্ফের আলোয় যেটুকু পড়াশোনা করেছি, লম্ফের আলোয় করেছি। এবং ফোন বলে তখন কিছু ছিল না, কারণ ফোন অনেক পরে আমরা পেয়েছি। কারেন্টও ঠিক অনেক, মানে তখন আমার এই 10-11 বছর বয়স, তখন কারেন্ট ঢোকে আমাদের ওখানে, মানে কাদিরপুর গ্রামটাতে কারেন্ট প্রথম আসে। তো সেই রকম একটা গ্রাম, যেখানে মাঠ ঘাট, ধান চাষ এবং চাষাবাদ নিয়ে ম্যাক্সিমাম মানুষ বসবাস, তাদের জীবিকাও চাষবাস। আর মাছ ধরা বা এগুলো কি? হ্যাঁ, মাছ ধরা তো অবশ্যই। ছোটবেলাটা আমার কেটেছে, আমার ছোটবেলাটা আমাকে বলতে গেলে আমি খাল, বিল, পুকুর এইসবেতে মাছ ধরেছি, গরু চড়িয়েছি, ঘাস তুলে খাইয়েছি তাদের, রেশন ধরা, ওই বয়সের যেগুলো বাচ্চা যেগুলো পড়ে থাকে আর 5 জন। আমার জীবনটা তার থেকে একটু আলাদা ছিল এই কারণে যে সেখানে মায়ের স্নেহ তো ছিল না, কারণ আমার মাকে আমি খুব ছোটবেলায় হারাই। তার ফলে পারিবারিক যে পরিস্থিতি, সেটা খুব নড়বড়ে হয়ে গিয়েছিল। সেই কারণে আমার ছোটবেলাটাও আর 5 জনের থেকে একটু আলাদা হয়ে যায়। সেই কারণে আমাকে মাঠে ঘাটে বলুন বা বাইরের কাজকর্ম বলুন, সেগুলো একটু অন্যদের থেকে বেশি করতে হয়েছে। সেখানে গরু নিয়ে যাওয়া, ছোট জালগুড়ি বলে আমাদের, যেগুলো কিনা নিয়ে খালে মাছ ধরা হয়। তো সেই গুড়ি জাল নিয়ে আমি প্রচুর ডাকরা মাছ বলে একটা মাছ হয় খালে, খুব ছুটে বেড়ায় জলের উপর, সেই মাছের পিছনে ছুটে বেড়াতাম এবং কাঁকড়ার পিছনে ছুটে বেড়াতাম। গরু ছেড়ে দিয়ে প্রচুর চান করতাম খালে, মানে এমনই চান করতাম যে নোনা মাটি আর জলে দেখে চেনা যেত না, মানে সেই তখনকার মৃত্তিকাকে
দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না, কারণ খালের যে ওই নোনা মাটি এবং জল, সেই নোনা মাটি বলতে কি কাছাকাছি সমুদ্র? কাছাকাছি সমুদ্র, কারণ আমাদের বাড়ি থেকে কয়েক মাইল দূরেই হচ্ছে রসুলপুর নদী, আচ্ছা, যে নদী নিয়ে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন কপালকুণ্ডলা। আহ, মানে ইয়ে আর কি, তোর মোহনা বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই মোহনা থেকেই আমাদের এই খাল আমাদের গ্রামের ভেতর দিয়ে আরো অনেক দূর চলে গেছে। এই খালটা আমাদের খুব কাছাকাছি, এবং ওখানে ওর সঙ্গেই আমাদের বেশি যোগাযোগ, কারণ মাছ ধরা বলুন, গরু নিয়ে যাওয়া বলুন, নুন, আমাদের ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের নুন মারা বলতে, সেই নুন মারা মানে নুন তৈরি, সেটাকে আমি ছোটবেলায় করতে দেখেছি আমার বৌদিদের, আমরা নিজেরাও করেছি। তো সেগুলোতে দরকার, মানে সেইগুলোর জন্য নোনা জল এবং মাটি খুব প্রয়োজন মানে হতো, মানে ওইটা নোনা জল না হলে ঠিক লবণ তৈরি হয় না। ক ভাই বোন ছিলি বা আছিস? ক ভাই বোন? আমরা ভাই বোন 5 জন, 4 বোন, 1 দাদা, আমি সবার ছোট। আচ্ছা, আর মা যে চলে গেলেন তখন তোর কত বয়স? মা মারা যান যখন, তখন আমার বয়স এই 7-8 হবে। আর মায়ের কাজটা বা মায়ের দায়িত্বটা কি বাড়িতে তখন সামলাতো? মায়ের দায়িত্বটা ঠিক সামলাতে হতো বলবো না, কারণ তখন আমার বৌদি এসে গেছেন, আমার দাদার বিয়ে হয়ে গেছে। কারণ আমার ভাই বোনেদের থেকে আমি অনেকটাই ছোট, মানে আমার ওপরের 3 দিদি এবং দাদা আমার থেকে, মানে তাদের বয়সের যে গ্যাপ সেটা 15-20 বছরের। কাজে আমার মা যখন মারা যায় তখন আমার বৌদি এসে গেছেন বাড়িতে। মানে দাদা প্রায় বাবা প্রতিম বলা যেতে পারে। বাবার প্রতীক ঠিক বলবো না, কারণ বাবার হাত মাথায় থাকলে সন্তানদের জীবন অন্যরকম হয়, সেখানে আমার জীবন একটু সেই তার বাইরে, ধারাবাহিকতার বাইরে চলে এসেছিল। আচ্ছা, তো কত বছর বয়সে তুই কলকাতায় এলি? তখন আমার এই 10-11 হবে। 10-11 বছর কলকাতায় এলি। তো কলকাতায় প্রথমে কোনো বাড়ির সহায়িকা হিসেবেই এলি না কোনো আত্মীয়র কাছে এলি? না, মানে বাড়ির পরিবেশটা এমন, মা মারা যাওয়ার পরে বাবা তো সংসার বিমুখ হয়ে গেলেন, হয়ে যাওয়ার ফলে পরিবেশটা বদলে গেল, মানে বাড়ির পরিবেশটা একেবারেই বদলে গেল। যখন ওখানে আর থাকা সম্ভবই হয়ে উঠলো না, তখন আমি একদিন কিছু না জেনেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। কোথায় যাব, মানে কোথায় থাকবো, কি করবো সেসব না জেনেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম এক গ্রাম, তো কাকিমার সঙ্গে। সেখানে শহরে উদ্দেশ্যে যে আমি বাড়ি দিলাম, সেখানে কোনো আত্মীয় ছিল না, মানে কোথায় যাব কি করব না জেনেই বাড়ি ছেড়ে গিয়েছিলাম, মানে বাড়ি বাধ্য হয়েছিলাম বাড়ি ছাড়তে। কোনো গ্রামের এক কাকিমার সঙ্গে? হ্যাঁ। আচ্ছা, আমার বাড়িতে খুব রাগারাগি কিছু একটা হয়েছিল, হ্যাঁ, তুই বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লি কাকিমার সঙ্গে। কাকিমা নিয়ে এসে তুললো কলকাতায়। হ্যাঁ, কাকিমার সঙ্গে আমি প্রথম কলকাতায় চলে আসি। কলকাতাটা দেখে কি মনে হলো? জীবনে প্রথম কলকাতার অভিজ্ঞতাটা বল। প্রথম মানে ভয় একটা ছিল যে মানে কিছুই জানি না, গ্রামের পরিবেশ, মাঠঘাট, পুকুর এবং সেই বিস্তীর্ণ মাঠে যেখানে আমি গরু মানে চড়াতাম বা খালে চান করতাম, সেটা অন্য পরিবেশ প্রকৃতি। এবং শহরে যখন এসে পড়লাম দেখলাম যে সব বিশাল বিশাল বাড়ি, এবং যখন হাওড়া দিয়ে বাসটা ঢুকছিল তখন ওখানের বাড়িগুলোকে দেখতাম যে প্রচুর কাঁচে, মানে কাঁচের খুব বড় বড় জানলা, সেগুলোকে দেখলাম, দেখে আমার প্রথম মনে হয়েছিল এগুলো কি কাঁচের বাড়ি, মানে এত বড় বড় কাঁচের বাড়ি। খুব অদ্ভুত, মানে অবাক হয়েছিলাম। এবং অবাক হয়ে তাকিয়ে, মানে আমার চোখে পাতা পড়ছিল না, শুধু তার হাওড়া ব্রিজ এবং সেই সব বাড়ি, রাস্তার দুপাশে, মানে কোনো কোনো রাস্তার তো জায়গাই নেই, একজন মানুষ বড় জোর হেঁটে যেতে পারবে এরকম গলি রাস্তাও আমি দেখেছি। সেখানে আমার মনে হতো যে শহর সম্পর্কে, মানে তখন তো খুব ভিডিও শো আর সিনেমা ছিল আমাদের গ্রামে, সেই সব দেখে যেটুকু শহর সম্পর্কে ধারণা হয়েছিল আর কি বাচ্চা মনে, যে শহর না জানি কি বিষম বস্তু, সেখানে নিশ্চয়ই গাছপালা থাকে না, মানুষজনকে অন্যরকম দেখতে, আমাদের সঙ্গে তাদের মিল নেই, এবং তাদের বাড়ি ঘর তো নিশ্চয়ই স্বর্গের মতো হতো, মানে এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে ছিল।
তারপরে যখন সেই শহরে এসে পড়লাম, তখন বাড়ি ঘরগুলোকে দেখে আমার মনে হতে লাগলো যে এগুলো সব কাঁচের বাড়ি, মানে দেয়াল কোথায়, দেয়াল মানে দেয়াল বলতে পাঁচিল, ঘরের বাইরে যে পাঁচিল গুলো গাঁথা থাকতো সেগুলোকেই মনে হতো যে এগুলো ইটগুলো, মানে তাছাড়া বাড়িগুলোর যা রং, তারপরে প্লাস্টার কি জিনিস তো জানতাম না, তখন দেখে মনে হতো বাড়িগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছবির মতো দেখতে। এইগুলো দেখে খুব অবাক হতাম, শুধু তাই নয়, মানে হাঁ হয়ে তাকিয়েই থাকতাম, পাতা পড়তো না, এবং কতক্ষণ ধরে যে ওরকম তাকিয়ে তাকিয়ে হাঁটতাম, মানে তো সারাক্ষণ চোখ ওপর দিকে, নিচে কি হয়ে চলেছে তার কোনো মানে কোনো লক্ষ্য ছিল না। আর মানুষজন গুলোকে একটু বেশি গম্ভীর মনে হতো গ্রাম থেকে এসে? মানুষগুলোকে একটু বেশি গম্ভীর মনে হতো? হ্যাঁ, মানুষগুলোকে গম্ভীর শুধু নয়, আমার পরবর্তী ক্ষেত্রে আমি গল্পও করেছি, মানে আমরা নিজেরা যখন কাকিমা তো একা নয়, কাকিমার সঙ্গে কাকিমার দুই মেয়েও কলকাতাতেই থাকতে চলে এসেছিল, কাকিমা নিয়ে চলে এসেছিল তাদের। তো আমরা নিজেরা যখন গল্প করতাম, আমরা বলতাম এরা হাসে না, মানে এদের হাসি নেই, এরা সবসময় গম্ভীর ভাবে কথা বলে, যার ফলে আমি একটা তাদের বলতাম যে এরা সব বছর হাসি, মানে বছরে কখন হাসবে আমরা ঠিক জানি না। তো আমরা তাদের দিকে তাকিয়ে থাকতাম যে এরা কি হাসে, মানে আমাদের মতো আমরা যেরকম কোনো কিছু তোয়াক্কা নেই, আমরা সবেতেই হাসছি, নয়তো অবাক হয়ে হাঁ হয়ে দেখছি। তখন শহরের মানুষ খালি ভাবে আর গম্ভীর, তারা হাসে না, বছরে হয়তো কোনো এক সময় তাদের হাসির সময়, এটা আমার খুব মনে হতো। ঠিক, আমার মানে আমি আন্দাজ করছিলাম, যদিও আমি আমার বড় হওয়া এই মফস্বল শহরে, তো এখন ওখানে পড়াশোনাটা ওখানেই শেষ হয়ে গেল, মানে গ্রাম ছেড়ে আসার দরুন? হ্যাঁ, পড়াশুনো বলতে ছোটবেলায় পড়াশুনো বলতে তো ওই গ্রামের প্রাইমারি স্কুল অব্দি আমার ছিল পড়াশুনো। তারপরে যখন মা মারা গেল বললাম, তারপরে মানে প্রাইমারি স্কুল থেকে আমার হাই স্কুলে যাওয়া হলো না, পারিবারিক কারণেই, কারণ তখন তো পড়াশুনোটাই একটা বাহুল্য ছিল, এবং সেখানে আবার মেয়ে, আমাকে বলা হলো যে পড়ে কি হবে, তার থেকে তুমি অন্য কাজ করো, তাতে সংসার চলবে। সেই কারণে পড়া হলো না, এবং আমি ওই প্রাইমারি স্কুল পর্যন্তই পড়াশোনা, তারপরে আমি চলে এলাম এখানে কলকাতায়। তো কলকাতায় এসে প্রথমে তো ওই কাকিমার কাছে থাকলি, তারপর জীবনটা কিরকম? তারপরে কাজ, মানে ওই বয়সের একটি বাচ্চা মেয়ের যা কাজ হয় আর কি, কখনো আমি বা কোনো বাড়ির বাচ্চা সামলেছি বা বাচ্চার সঙ্গে সঙ্গী হয়েছি খেলার, কখনো রান্নার কাজও করতে হয়েছে, কখনো অসুস্থ রুগী দেখাশোনাও করতে হয়েছে, মানে সেই ছাড়া তো আমার আর কিছু ইয়েও ছিল না, যার ফলে ওই ধরনের কাজগুলোই একটা সময় পর্যন্ত করতে হয়েছে। তারপর কাকিমার কাছে ফেরত চলে আসতিস? হ্যাঁ, মানে কখনো কখনো সেই বাড়িতেও থেকেছি, 24 ঘন্টার জন্যও থেকেছি। আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে এই যে বোঝাই যাচ্ছে যে তুই যে এখন লিখছিস, এই যে পেছনে তো প্রচুর পড়াশোনা লাগে, দুম করে আকাশ থেকে কেউ লিখতে পারে না, তো এইগুলো কাজ করতে করতে পড়াশোনাটা কিভাবে করতিস, মানে এই সাহিত্য কেন্দ্রিক পড়াশোনাটা? এইখানে একটু একজনের কথা বলতে হবে, কারণ যখন আমি আমার জীবন নিয়ে প্রায় কলকাতায় সংঘর্ষে আছি, মানে জীবনের লড়াইতেই আমি তখন হাবুডুবু খাচ্ছি, তখনই এক সময় মানে বছর 7 মতো পরে আমার সঙ্গে দেখা হয় সাহিত্যিক অরিন্দম বসুর সঙ্গে, মানে তখন আমি তাঁর বাড়িতেও থাকতে হয়েছিল আমাকে একটা সময়, মানে সেই সূত্রেই আমার তার সঙ্গে পরিচয়। যখন আমি তখন অরিন্দমদার বাড়িতে থাকছি, তখনই অরিন্দমদাই একদিন বললেন যে বই দিয়ে বললেন যে তুমি পড়ো, বই দিয়ে তোমার ওই প্রথাগত পড়াশোনা হয়নি তো কি হয়েছে, তুমি এই গল্প উপন্যাসের বই দিয়ে ছোট ছোট শিশু সাহিত্য। প্রথম কোন বইটা দিয়েছিল মনে আছে? প্রথম সাহিত্যের সঙ্গে পরিচয় হয় আমার হাসান আজিজুল হকের আগুন পাখি দিয়ে। মানে এখানে একটা ছোট্ট কথা আমি বলবো, উনি হাসান আজিজুল হকের আগুন পাখি আমাকে দিয়ে বলেছিলেন এই বইটা পড়ে দেখো। ততদিনে উনি আমার লড়াইটা তো কিছুটা শুনেছেন গল্পের ছলে, শোনার পরে উনি বললেন যে এই বইটা পড়ে দেখো, কিছু কিছু মিল পাবে তোমার সঙ্গে। কিন্তু আমার তখন ততদিনে তো পড়াশোনার অভ্যেস অনেকটা চলে গেছে,
আমার মনে হলো আমি এখান থেকে কি পড়বো। তো বইটা আমি প্রত্যেকদিন খুলতাম, আর ঠিক প্রথম প্যারাটা পড়ে বইটা উল্টে রেখে ঘুমিয়ে পড়তাম। প্রায় 7 দিন বা 15 দিনও হতে পারে, ঠিক এখন মনে নেই। প্রায় ওই প্রথম প্যারাটা পড়তাম, বানান করে করেই পড়তাম, পড়ে ঘুমিয়ে পড়তাম। একদিন আমাকে অনেক জিজ্ঞেস করলেন যে তুমি পড়েছো? বললাম হ্যাঁ, আমি খুব পড়ছি। একদিন বললেন যে তুমি কি পড়ছো, আমাকে তাহলে শোনাও, এতদিন ধরে লাগছে কেন? তখন আমার একদিন মনে হলো যে মানে পরের পাতায় কি আছে, তারপরের পাতায় কি আছে, আমি তো জানতেই পাচ্ছি না। একদিন জেদ নিয়েই আমি পুরো বইটাকে পড়া শুরু করলাম, পুরো বইটাকে পড়া শেষও করলাম। যখন আমি শেষ করলাম, পাতাটা উল্টে রেখে আমি রীতিমতো কাঁদতে বসেছিলাম, বহুক্ষণ কেঁদেছি। কাঁদার পরে আমি গিয়ে বললাম আমার মানে খুব ভালো লেগেছে, কিন্তু কিছু জায়গা মিল থাকলেও ওনার জীবনের যে লড়াই বা ওই মহিলার যা লড়াই, তার সঙ্গে আমার কোনো মিল নেই। কারণ উনি বাংলাদেশের দেশভাগের সময় ওনার জীবনের লড়াইটা অন্যরকম, কিন্তু কোথাও গিয়ে একটু মিল আছে। কিন্তু ওনার ওই কষ্ট আমার বুকের ভেতরটা যেন মুচড়ে দিয়েছিল। আমি খুব কেঁদেছিলাম, দিয়ে বলেছিলাম যে আমি পড়বো, আরো পড়বো। পড়ার পরে তারপরে আমি বহুদিন একটু জীবনী পড়েছি। আমাকে উৎসাহ দেওয়ার জন্য উনি বললেন যে তুমি এইগুলো পড়ো। তখন আমি সরোজনলিনী দেবীর আত্মজীবনী পড়লাম, কানন দেবীর সবারে আমি নমি পড়লাম, তারপরে নটি বিনোদিনী আমার কথা পড়লাম, স্বর্ণকুমারী দেবী পড়লাম। আশাপূর্ণা দেবীর পরপর 3টে উপন্যাস উনি আমাকে দিলেন, দিয়ে বললেন যে এগুলো পড়ে দেখো। তারপর আমি আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা পরপর পড়ে যেতে লাগলাম। দিয়ে যে সাহিত্যের যে আনন্দ এবং পড়ার জানার যে আনন্দ, সেইটা আমাকে এমন ভাবে টানলো, তারপর থেকে আমি শুধু পড়তেই থাকলাম। শুধু বাংলা সাহিত্যে তখন থেকেই আমার মানে পরিচয় হলো, শুধু তাই নয়। তারপরে গল্প উপন্যাস বললেন যে গল্প উপন্যাস তুমি পড়তে শুরু করো, শুধু আত্মজীবনী থাকলে তো আটকে থাকলে চলবে না, তুমি উপন্যাস ধরো। কিন্তু প্রথমে আমি উপন্যাস, তারপরে মানে আগুন পাখি পড়ার পরে আমি সোজা চলে গেলাম বঙ্কিমচন্দ্রে। এবং বঙ্কিমচন্দ্রের খণ্ড পড়া শুরু যখন করলাম, তখন ওনার ওই 14টা উপন্যাস টানা আমি পড়েছি। বঙ্কিমচন্দ্রের কথাটা কি অরিন্দম বসুই বলেছিল? একদম, মানে সাহিত্যের যে পড়াপড়ির একটা আমাকে উনি একটা লিস্ট তৈরি করে দিয়েছিলেন যে তুমি এইগুলো পড়ো। শুধু তাই নয়, তখন সেই সময়তে যে প্রথাগত শিক্ষাটা যেহেতু আমার হয়ে ওঠেনি, উনি আমাকে একজন দিদিমণির কাছেও ভর্তি করে দিয়েছিলেন সব সাবজেক্ট পড়াবার জন্য। সেখানে বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরেজি সবই ছিল। কারণ ইংরেজিটা আমি তখন গ্রামে থাকতে, আমাদের প্রাইমারি স্কুলে যখন আমি পড়েছি তখন ইংরেজি ছিল না, যার ফলে উনি পুরো সাবজেক্ট পড়াবার জন্য একজন দিদিমণির কাছে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিলেন। একটা জিনিস শুনতে শুনতে মনে হলো যে এই যে বললি হাসান আজিজুল হকের লেখাটা পড়ে তুই অঝরে কাঁদলি, আসলে তুই কিন্তু কেঁদে ওই জায়গাটা সাহিত্যের অঙ্গনটাকে তুই ভিজিয়ে দিয়ে তারপর প্রবেশ করলি। মানে তুই মানে সাহিত্যের জগতে প্রবেশ করার আগে তুই জায়গাটাকে ভিজিয়ে নিয়েছিলি। তো এটা খুব মানে ভালো লাগলো শুনে, এবং প্রায় গায়ে কাঁটা দেওয়ার মতন একটা অনুভূতি হয়। এরপর যে ইয়েতে আমরা জানি যে তুই দীর্ঘদিন অরিন্দম জন্য অরিন্দমের একটা কলেজ স্ট্রিটে প্রকাশনা আছে অরিন্দমের, পরশ পাথর। তারপর তুই পরশ পাথরে তোকে অনেকদিন ধরে আমি বলতে না, আমি অরিন্দমের বাড়িতেই তোকে প্রথম দেখেছিলাম, তারপর পরশ পাথরে দোকানে দেখলাম। ওখানে তো গিয়ে একটা বিশাল বইয়ের রাজত্বে গিয়ে পৌঁছলি। সেইখানে কি কি পড়লি, কিভাবে তৈরি হইলি, সেটা একটু বল। এইখানে যাওয়ার আগে, তার আগে আমাকে কিছু কথা বলে নিতে হবে। কারণ যখন আমি এই প্রথাগত যে পড়াশোনাটা, সেটার পাশাপাশি সাহিত্য সমতালে পড়ে চলেছি, কিন্তু এগুলো পড়া দিয়ে তো আর ওই সাহিত্যের জগতে কাজ পাওয়া যাবে না। সেই সময়টাতে আমাকে উনি বললেন যে তুমি এই ধরনের কাজ থেকে বেরো, তুমি পড়াশোনা করতে করতে কম্পিউটার শেখো। আমি বললাম যে আমি কি করে কম্পিউটার শিখবো, কারণ আমি তো কম্পিউটারে কিছু জানি না, এবং সেটা জানতে গেলেও তাকে প্রাথমিক একটা শিক্ষা নিতে হয়। তো সেটা না জেনে আমি কি করে যেতে পারি। বললেন আমি তোমাকে ভর্তি করিয়ে দিচ্ছি একটি জায়গায়।
বলে একটি প্রেস, যেখানে কিনা আগে পরশ পাথরের বই ছাপা হতো, সেই প্রেসে আমাকে কম্পিউটার শেখাবার জন্য উনি নিয়ে গেলেন। সেখানে কম্পিউটার শেখার সময়তেই, মানে শিখতে যখন শিখতে গেলাম, শেখার সময়তেই আমাকে ভদ্রলোক আমার কাজ দেখে, মানে অনেক কিছু আমরা আসলে যতদিন ধরে জীবনের লড়াইটা ঘটে সব তো বলা যায় না, কিছু আমরা ছেড়ে ছেড়ে বা কেটে কেটে বলি, অতটা বলার সময় বা থাকে, ধৈর্য আমাদের মানে সময় থাকে না। তো সেখানে যখন আমি কম্পিউটারটা শিখলাম, শেখার পরে আমি ডিটিপি শিখছিলাম। আসলে ডিটিপি শিখতে শিখতে, সেটা তো একটা বইয়েরই অংশ, কারণ এখন যেরকম ডিটিপি কাজটা চলে যাচ্ছে অনেকে, কারণ সবাই ওয়ার্ড ফাইলে দেয় এবং সেটা ইনডিজাইনে চলে এসে বই হয়ে ছাপতে চলে যায়। আগে সেটা পেজ মেকারে কাজ হতো, যার ফলে সুমিত বলে একটি ফন্ট ছিল, সেখানে টাইপ হতো, পরে সেটা এসটিএম এ আসে। তো সেই হাতে লিখে দিত, হাতে লিখে পাণ্ডুলিপি জমা দিতেন, সেখান থেকে কম্পোজিটররা কম্পোজ করে একটা পদ্ধতির ভেতর দিয়ে বই হতে যেত। এখন লেখকরাই ওয়ার্ড ফাইলে অনেক সময় পাণ্ডুলিপি জমা দিচ্ছেন, সেখান থেকে প্রুফ রিডিং হয়ে বই হয়ে যাচ্ছে। একদম টাইপ করে জমা দিচ্ছে, একবার চোখ বোলাতে হয়, আর কোনো ভুল ভ্রান্তি আছে না। তো কাজে আগে যে ওই কাজটা ছিল, সেই কাজটা আমি শিখতে যেতাম একটি ওই প্রেসি, যেখানে বই ছাপা হতো পরশ পাথরে। সেইখানে কাজ শেখার পরে কিছুদিন, প্রায় বছরখানেক শিখতে শিখতে, জানতে জানতে এবং কাজ করতে করতে বছরখানেক আমার কাটে, তাতে কাজটা জানা হয়। সেই সূত্রেই পরশ পাথরে আমার কাজে আসা, এবং সেখান থেকে কম্পোজের শুধু নয়, ও কাউন্টারটাও সামলেছি অনেকদিন। তারপরে বই, কলেজ স্ট্রিটের মতন জায়গায় প্রচুর বইয়ের মধ্যে এসে পড়লি, বইয়ের প্রতি আগ্রহ হলো, বই পড়তে শুরু করলি, এরকমও তো হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, একদম। কারণ যে বইগুলো আমার পড়া নয়, সেইগুলো শুধু পড়তাম তাই নয়, যে বইগুলো আমি নিজে পড়ছি সেগুলোও পড়তাম। তখন আমার মনে হতো আমাকে পড়তে ছেড়ে দেওয়া হচ্ছে না কেন, এই কাজ আমার ভালো লাগছে না। পড়ার ভিতরে এতখানি আমার মানে নেশা ঢুকে গিয়েছিল, আমার মনে হতো যে আমি শুধু পড়বো, আমাকে খালি শুধু দু মুঠো খেতে দাও আর আমি খেয়ে পড়বো, সারাদিন পড়বো। আমার সেই নেশাটাই হয়ে গেছিল যে আমি কাজে অনেক সময় যা হলে ফাঁকি দিতাম, কাজ করতাম, পড়ে যেতাম। আর লেখালেখিতে কবে থেকে মনে হলো আমি নিজেও লিখবো? লেখালেখিটাও ঠিক এইখানেও আবার অরিন্দমদার কথা আসবে, এই কারণে যে আমি তো লিখবো বলে আমার লেখার কথাই নয়, কারণ আমার নিজেরই মাঝে মাঝে এখনো অবিশ্বাস্য লাগে যে আমি কি করে লিখছি। পরবর্তী আরো দু একটা কথা বলবো এটাকে কেন্দ্র করে। তখন আমার তো লেখার কথা নয়, আমি ভেবেছিলাম যে আমি আবার কি করে লিখতে পারি। কিন্তু যখন আমি ওই অরিন্দমদার বাড়িতে ছিলাম, তখনই অরিন্দমদা একদিন বললেন যে আমার গল্প শুনে, মানে আমার কাছে উনি খুঁটিয়ে খুঁটিয়ে গল্প শুনতে চাইতেন, আমার গ্রাম কিরকম, তার মানুষজন কিরকম, সেসব আমার ছোটবেলা কিরকম কেটেছে, সেগুলো খুব খুঁটিয়ে জানতে চাইতেন। আমি সেটা গল্পও করতাম খুঁটিয়ে খুঁটিয়ে। শুধু তাই নয়, যখন আমি গল্প করতাম আমার ভেতর ভেতর খুব রাগ হতো যে এত কিছু কেন খুঁটিয়ে জানছে আমি, যার ফলে গল্পটাও গোজা মিল দিয়ে বানিয়ে বানিয়ে অনেক সময় বলে দিয়েছি। তাতে অরিন্দমদা বলেছেন যে তুমি গল্প তো খুব সুন্দর বলতে পারো, তুমি লিখতে শুরু করো। কিন্তু তখন যখন আমাকে লেখার কথা বলা হচ্ছে, তখন কিন্তু আমি আর অরিন্দমদার বাড়িতে থাকি না। ওই যে কাজটা আমি শিখলাম কম্পিউটারের কাজটা, সেখান থেকে শেখার পরে মাঝখানে আমার এই প্রকাশনায় আসার আগে আমি একটা এনজিওতে চলে গিয়েছিলাম। এনজিওতে চলে যাওয়ার ফলে, মানে যে এনজিও নিয়ে আমার উপন্যাস পাখি ঘর, তো সেই এনজিওতে আমি চলে যাই। সেখানে কয়েক বছর চাকরি করার পরে, হাউস মাদারের চাকরি করার পরে, আমি তখন একটি মেয়েদের হস্টেলে ওই এনজিওর চাকরিটা ছেড়ে দিয়ে, কারণ সেখানে একটু সমস্যা হওয়ার ফলে আমাকে সেই চাকরিটা ছেড়ে দিতে হয় 3 বছর মতো করার পর। তো ততদিনে তো আমি কিছু কিছু শহরের জেনে ফেলেছি। আর অরিন্দম দা, এবং শুধু অরিন্দম দা নয়, বৌদিও, সুদীপ্তা বৌদিও, তখন ওরা দুজনে আমার সেই লড়াইটার সঙ্গী ছিলেন। ওরা বললেন যে তুমি তোমার জীবনটা অন্য দিকে নিয়ে যাও, এই ধরনের কাজকর্ম না করে পাশাপাশি পড়াশুনো এবং এই অভিজ্ঞতা তখন অনেকটা হয়ে গেছে, কারণ অনেকটা বছর আমি ইতিমধ্যে বের করে ফেলেছি। তখন আমি একটি পিজিতে মেয়েদের সঙ্গে, আমরা অনেকগুলো মেয়ে একসঙ্গে থাকতাম। তো তখন উনি আমার গল্প তো তার আগে শুনেছেন, শুনে আমাকে বললেন যে তুমি লিখতে শুরু করো। আমি বললাম যে না, আমার দ্বারা লেখা হবে না, আমি শুধু পড়তেই চাই, আমি পাঠকই হব।
সবার দ্বারা লেখা হয় না। উনি বললেন যে তুমি লিখেই দেখো না, একটা লিখে দেখাও। তো অনেক টানাপোড়েনের পরে আমি বললাম যে দৌড়াতাড়ি এর থেকে তো বাঁচা যাবে না, এ তো বাঁচতেই আমি কোনো রকমের মানে বিরক্তি নিয়ে একটা গদ্য টাইপের মানে স্মৃতিকথা টাইপের, দেশেরই একটা স্মৃতিকথা টাইপের লিখে দিয়েছিলাম, যে আমাকে এটা দেখে নিশ্চয়ই বলা হবে যে আমি ভুল করেছিলাম বাবা, আমাকে ক্ষমা করো, তোমার আর লিখতে হবে না, তুমি পড়ে যাও শুধু। তো বাঁচতেই প্রায় আমি ওই মুক্ত গদ্যটা লিখে দিয়েছিলাম। দেওয়ার ফলে উনি পড়ে ওটাতে কি পেয়েছিলেন আমি জানি না, চমৎকৃত হয়ে আমাকে বলেছিলেন যে তুমি লেখো, কিন্তু তুমি সেটা গল্প শুরু করো, মুক্ত গদ্য নয়। আমি বললাম না, হবে না, আমি লিখবো না। তাতে আবার সেই একটা লড়াই চলতে থাকে এবং তখন গিয়ে আমার বললাম সেই একই ব্যাপার। কারণ আমি এখন অনেকে বলতে শুনি যে অন্যের লেখা পড়ে তারা লেখক হওয়ার ইচ্ছে ছিল, লেখক হয়েছে, বা অনেকে ছোটবেলা থেকে তাদের লেখক হওয়ারই একটা ইচ্ছে ছিল। বক্তৃতাতেও আমি অনেকে বলতে শুনেছি। আমার ক্ষেত্রে তা নয়, আমি বরং লিখতে আসতে চাইনি, আমি পাঠকই থাকতে চেয়েছি বরাবর। কিন্তু ওই বারবার খালি বকা খেতে হয়, আরে খেতে হয়, বললাম দৌড়তেরি বলে একটি গল্প আমি লিখতে শুরু করি এবং আমার প্রথম গল্প ধুলো মাটি লিখে আমি পড়তে দিয়ে বলেছিলাম এটা শুধু তুমি পড়বে, পড়ে ছেড়ে ফেলে দিও, আমাকে আর মানে যদি কোনো ভুল ত্রুটিও থাকে আমি শুনবো না। কারণ আমার তখন খুব লজ্জা ছিল যে আমি কি লিখেছি বা কি করেছি। সেই লেখাটা দিয়েই আমার শুরু আসলে, কারণ সেই লেখাটা ওনার ভালো লাগে এবং উনি সেটা আরো কয়েকজন অগ্রজ লেখককে পড়তে দেন। তাদের মধ্যে একজন অমর মিত্র, অগ্রজ সাহিত্যিক, উনি পড়ে ওনারও খুব ভালো লাগে এবং উনি বলেন যে আমি ছাপবো বলে উনি নিজে উৎসাহ নিয়ে লেখাটি নেন এবং নিয়ে বলেন যে ওকে। তখন এখানে আরেকটি কথাও আমি বলবো, চন্দননগর, সেটা আপনিও জানেন, গল্প মেলাতে বলেন যে উনি ওকে গল্প মেলায় ওকে পড়তে নিয়ে যাও, গল্পটাও পড়ে শোনাক কয়েকজনকে। সেইভাবেই আমার এই প্রথম গল্প লেখা ধুলো মাটি, এবং সেইভাবেই পরপর আমার লিখতে আসা, সেখান থেকে লেখালেখি শুরু। আর চন্দননগর গল্প মেলাতে কি ধুলো মাটি পড়েছেনি? হ্যাঁ, চন্দননগর গল্প মেলাতে আমি গল্প পড়তে যাই এবং গৌর বৈরাগী, বিশ্বজিৎ পান্ডা, আমাদের বিশ্বজিৎ দা, ওনার বাড়িতে অধিবেশন ছিল সেদিন, এবং সেখানে আমার প্রথম গল্প পাঠ আমি করেছিলাম এবং সেখানে আপনিও ছিলেন, বিশ্বজিৎ দা, অজন দা, এরা অনেকেই ছিলেন এবং গল্পটা শুনেছিলেন এবং সবাই খুব ভালো তো বলেছিলেন। আচ্ছা, তার মানে একটা বেশ ওখান থেকে উৎসাহ পাওয়া গেল। খুবই উৎসাহ পেয়েছি আমি। তার মানে যেটা দাঁড়ালো যে গভীর গ্রামে পড়াশুনো অসম্পূর্ণ রেখে একটি মেয়ে কলকাতায় এলো এবং ঘটনাচক্রে সে এমন একজনের কাছে আশ্রয় পেল যে সে পড়াশোনার ব্যাপারে বা লেখালেখির ব্যাপারে তার প্রচন্ড উৎসাহ, এবং তোর কথাবার্তা শুনে, তোর গল্প শুনে তার মনে হলো এর মধ্যে গল্প আছে। তখন তোকে লেখানোর চেষ্টা করলো সে। হ্যাঁ, এটা যদি সত্যি সাহিত্যিক অরিন্দম বসুর বাড়ি না হয়ে অমুক উকিল সমীর মল্লিকের বাড়ি হতো, তাহলে হয়তো তোর জীবনটা এই খাতে বইতো না, বা ডেস্টিনিটা আর একটু পরে হয়তো রান করতো। সেক্ষেত্রে অরিন্দম বসুকে আমাদের সবসময় জানানো উচিত, উৎসাহ দেওয়া উচিত, এবং মানে আমাদের ওকে ধন্যবাদ দেওয়া উচিত বলবো। তো এরপর হচ্ছে যে তুই তো প্রথমে অল্প কিছু গল্প লিখলি, আমরাও পড়লাম এবং আমরা বুঝলাম যে তোর ভেতরে গল্প বলার দম আছে, তোর ভেতরে গল্প আছে। আর সেকেন্ডলি এই যে তুই নিয়মিত প্রেস এইসব জায়গায় ঘোরাফেরা করার দরুন তোর গদ্য এবং বানান এই সমস্ত গুলো একদম তৈরি হয়ে গেল, এবং গদ্যটা যদিও শিখে হয় না, গদ্যটা মানুষের ভেতরেই থাকে। তো একটা পালিশ হলো আর কি এখানে এসে, এই কলেজ স্ট্রিট জগতে এসে। কিন্তু খুব অল্প গল্প লেখার পরেই তুই উপন্যাস লিখতে এলি কেন? উপন্যাস লিখতে এলাম যখন আমি গল্প লিখছি, এই আগেই আমি বলেছি, মানে
বলা হয়নি বোধহয়। আমি যখন পড়তে শুরু করলাম এবং প্রথম পড়া যেহেতু উপন্যাস দিয়ে আমার শুরু, সেক্ষেত্রে আমার উপন্যাসের প্রতি একটা প্রবল আগ্রহ এবং কৌতূহল, কারণ ওটা একটা বিশাল বড় একটা জায়গা এবং সেখানে অনেক চরিত্র এবং তার গভীরতা অনেক বেশি, সেগুলো পড়তে গিয়েই আমার মনে হয়েছিল। এবং যার ফলে আমি উপন্যাস পড়তে খুব ভালোবাসি, গল্পও পড়ি কিন্তু সে উপন্যাসটা পড়ি বেশি, তার প্রতি আমার টান অনেক বেশি। যার ফলে বিদেশি অনেক সাহিত্য, ওই সাহিত্য মানে যখন আমি বাংলা সাহিত্যের সাথে আমার পরিচয় হচ্ছে, তখন কিন্তু শুধু বাংলা সাহিত্য নয়, ভারতীয় অন্য ভাষার সাহিত্য পাশাপাশি আমি পড়ে গেছি। ভারতীয় ভাষার অন্য সাহিত্যের পাশাপাশি আবার বিদেশি সাহিত্যের সঙ্গেও আমার পরিচয় করিয়েছেন। সেখানে কিছু নাম ধরুন যদি আমি বলতে হয়, রেজারেকশন, পৃথিবীর পথে, ম্যাক্সিম গোর্কি, অনুবাদ, বাংলায় অনুবাদ, হ্যাঁ এগুলোর অনুবাদ আমি পড়েছি। শার্লট ব্রন্টি, জেন অস্টিন, এগুলো সব অনুবাদই আমি পড়েছি। সেটা টলস্টয়ের আনা কারেনিনা, তারপর আরেকটি বড় আমার এই মুহূর্তে নাম মনে আসছে না। তো এই বিদেশি সাহিত্যের পাশাপাশি নানান মানে সব। দস্তয়েভস্কি, হ্যাঁ দস্তয়েভস্কি, হ্যাঁ আমার উপন্যাসটির নামটা এই মুহূর্তে ঠিক মনে আসছে না। 100 Years of Solitude বোধহয়। ওটা তো আমারও নামটা এটা মার্কেজের লেখা, মার্কেজ। তো এইগুলো পাশাপাশি তখন পড়ে চলেছি। হারমান হেসের সিদ্ধার্থ, মানে শুধু এই বিদেশি সাহিত্য পড়ার জন্য গ্রন্থনিলয় বলে একটি প্রকাশনা বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস ও ছোট গল্পের একটা খণ্ড পরপর বের করেছিল। সেই 22টা খণ্ড আমার কাছে আছে। সেখান থেকে মোটামুটি মানে আমরা যা পড়ি সব নাম তো সবসময় মনে করে বলা সম্ভব নয়, কিন্তু পড়াপড়ির ধারাবাহিকতাটা জানাবার জন্যই এই কথাটা উল্লেখ করা। তো সেই কিন্তু উপন্যাসের গল্পের পাশাপাশি উপন্যাসটাই বেশি আমাকে পড়তে আমার আগ্রহ জাগে। হ্যাঁ, তো আমি যখন লেখালেখি চলছে, গল্প লেখা চলছে আমার, সেই সময়ে অরিন্দম দাই আবার বলেন যে শুধু গল্পে থেমে থেকো না, তোমার তো অনেক অভিজ্ঞতা, তুমি উপন্যাস শুরু করো। সেক্ষেত্রে আমি বললাম যে আমি কি লিখবো, মানে উপন্যাসটা, গল্প লেখাই এখনো ঠিক করে হয়ে উঠলো না, সেখানে উপন্যাসটা কি করে লিখবো। তখন উনি বললেন যে তোমার জীবন নিয়ে লেখো, এবং এই যে তুমি এত বড় একটা অভিজ্ঞতা তোমার হলো এইসব মেয়েদের নিয়ে, তুমি তাদের কথা লোককে জানাও। কোন সব মেয়েদের নিয়ে? রেড লাইট এরিয়ার যেসব মেয়েদেরকে উদ্ধার করে এই আমি যে এনজিওটাতে তখন চাকরি করেছি 3 বছর, সেখানে রাখা হতো, এবং সেখানে প্রায় 160 জন মতো মেয়ে, তারা নানান জায়গা থেকে বিতাড়িত, এবং তাদের জীবনের যা কষ্ট এবং লড়াই, তাদের সঙ্গে তো আমি কাটিয়েছি প্রায় 3 বছর, কাছ থেকে দেখেছি, এবং তাদের যে যন্ত্রণা এবং তাদের যে ছটফটানি, সেইটা তাদের সঙ্গে কাটাতে কাটাতে আমার তখন মনে হয়েছিল যে এদের জীবনের কাছে আমার জীবনটা অনেক ভালো, অনেক সুখের। সেই সব নিয়ে পাখি সব উপন্যাস, সেই সব মেয়েদের নিয়ে, এবং সেখানে পরমা বলে একটি মূল চরিত্র আছে, তাকে মিলিয়ে সেখানে আমার কিছু মানে আমার খানিকটা জীবনও সেখানে জড়িয়ে আছে, মানে আমি জড়িয়ে দিয়েছি। কারণ এইসব সহ্য করার ফলে আমার ভেতরে একটা কষ্ট চাপা ছিল। তাতে অরিন্দম দা বলেছিলেন যে লেখার মাধ্যমে যদি তুমি বের করে দাও, এই কষ্টটা থেকে অনেক মুক্তি পাবে। সেইগুলো কিছু কিছু আমি সেই উপন্যাসে মিশিয়ে দিই, এবং সেখান থেকে আমার পাখি ঘর উপন্যাসটি লেখা হয়। এবং তারপরে পাখি ঘর আমি পড়েছি, খুব ভালো উপন্যাস। হ্যাঁ, আপনি পড়েছেন, শুধু তাই নয়, আপনি অনেকে বলেওছেন এবং আমাকে খুব উৎসাহ দিয়েছেন, এবং এখনো দিয়ে চলেন। উপন্যাসটা কত শব্দের যেন? উপন্যাসটা প্রায় 60,000। মানে বেশ মোটা উপন্যাস। হ্যাঁ, মানে এমনি বাজার চলতি উপন্যাসগুলো 30-40-এর মধ্যে হয়ে যায়, এটা বেশ মোটা বড়। এটা তাহলে অনেক বড়, কারণ এটা 60,000 শব্দের উপন্যাস। সেটা কিন্তু একটা কয়েকটি গল্প লেখার পর সেটা লেখা খুব একটা সোজা নয়, কেননা অভিজ্ঞতা যতই বেশি হোক, সেটাকে এক্সপ্রেস করার জন্য একটা ভালো গদ্যের হাত দরকার হয়, সেটাকে ফুটিয়ে তোলার জন্য। সেটা তোর আছে, এবং তোর কল্পনা শক্তি
আমি জানি যে খুবই ভালো। তো এরপরে আর কোনো উপন্যাস লিখেছিস? হ্যাঁ, তারপরে এই যে আমার কলকাতায় থাকার যে ধারাবাহিকভাবে যে আমি থেকে আসছি এত বছর, এবং সেখানে কখনো মেয়েদের সঙ্গে পিজিতে থেকেছি, কখনো কলোনিতে থেকেছি, এবং সেই কলোনিগুলো বদলে বদলে থেকেছি। তাদের জীবন এবং কলোনিতে যে দেশভাগের পরে মানুষজন যে যারা চলে এসেছে সেই সব কলোনিতে আমি বেশি থেকেছি। তাদের জীবন দেখতে দেখতে আমার মনে হয়েছে যে এদেরকে নিয়ে এদের এখনকার জীবন কেমন কাটছে বা এখনকার এদের অবস্থান কিরকম, সেইটা দেখতে দেখতে জানতে জানতে আমার মনে হয়েছে যে এদেরকে নিয়ে একটা লেখা দরকার, এবং ভেতর থেকে সেই তাড়নাটা এসেছে। তো সেই সব জায়গা নিয়ে কলোনির জীবনের উপর একটি উপন্যাস লিখেছি, অদৃশ্য জনপদ, আমার দ্বিতীয় উপন্যাস। আর সেটা কি বই হয়েছে এখনো? না, সেটা এখনো বই হয়নি। একজন বলেছেন, কিন্তু সেটাতে আমি আরেকটু দুটো একটা পর্ব বাড়াতে চাই, সেই কারণে একটু ধরে রেখেছি, এটা হয়ে জুড়ে দেব। আর তোর গল্পের বই? গল্পের বই এখনো পর্যন্ত একটি, নতুন পালক, 17টা গল্প নিয়ে একটি সংকলন, আরেকটি কথা চলছে, আগামীতে হতে পারে। এইটা সৃষ্টি সুখের না, নতুন পালকটা? নতুন পালকটা সৃষ্টিসুখ থেকে, সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত। আর পাখি ঘর কিনতে গেলে আমরা কোথায় কিনতে পারবো? আমার কাছে আছে, আমি শ্রোতাদের কথা বলছি। পাখি ঘর কিনতে গেলে পরশ পাথর প্রকাশন, কলেজ স্ট্রিটে 12C বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট ওদের কাউন্টার, সেখানে যেতে হবে। আর তা না হলে এই অনলাইনে কিনতে চাইলে collegestreet.net, বইঘর, আরো কিছু কিছু এরকম অনলাইনের। হ্যাঁ, দেজ, যদি কলেজ স্ট্রিটে গিয়ে কিনতে চান তাহলে দেজ অথবা বুক ফ্রেন্ড, প্রান্তিক, ধ্যানবিন্দু, এইসব জায়গায় খোঁজ করলে পেতে পারেন। আমার তো মনে হয় যে এখন যেসব সাহিত্য পড়া হচ্ছে, যেসব উপন্যাস লেখা হচ্ছে, যারা সাহিত্য অনুরাগী পাঠক তাদের পাখিঘর খুঁজে নিয়ে পড়া উচিত, এবং আশা করি তারা নিরাশ হবেন না। কেননা আমিও খুব আপ্লুত হয়ে গিয়েছিলাম পাখিঘর পড়ে। এরপর আমার ব্যাপার যে এই যে এরকম ঘটে মাঝে মধ্যে যে তুই বলতে পারা যায় নিজের যে শ্রেণী অবস্থান ছিল, যেভাবে তুই ছিলি, সেখান থেকে যে আজকে এই জায়গায় উঠে এলি, মানে যাকে বলে একটা ক্লাস পিপলের সঙ্গে গ্রুপে চলে এসেছিস, এখানে লেখাপড়া মানে যারা আর কি পড়াশুনো করে তাদের মধ্যে এসে পড়েছিস। তো এই এসে পড়াতে অনেকের কি অস্বস্তি হয়েছে? অনেকে কি তোকে ঠিক মেনে নিতে পারছে না, এরকম মনে হয়েছে আমাদের এই পড়াশোনা জানা সমাজ? মনে হয়েছে নয়, মানে আমি সেটা ভুক্তভোগী, এবং খুব ভয়ানক ভাবে ভুক্তভোগী। কারণ তারা প্রথমে মেনে নিতে পারেননি যে ও কি করে লিখছে, আর লিখছে কেন, আরো তো অনেক কিছু আছে, সেগুলো না করে শুধু লিখছে কেন, আর আদৌ কি ও লিখছে? নিশ্চয়ই ওকে লিখে, মানে অন্য কেউ লিখে দিচ্ছে ওর নাম, ও লিখছে না। প্রথম দিকে যখন বাধা দেওয়া হচ্ছিল তখন আমার ব্যাপারটাতে খুব বেশি আমি বিচলিত হতাম না, এই কারণে যে আমার নিজেরই একটা নিজের প্রতি সংশয় ছিল, মানে ভাবনা ছিল যে কি করে আমি লিখতে পারি, কি করে লিখছি। কারণ যে লেখা আমি লিখেছি সেটা যখন দ্বিতীয়বার আমি ঘুরে পড়তে গিয়ে মনে হয়েছে যে এই বাক্য আমি লিখেছি। তো আমার প্রথম দিকে কিছু সংশয় ছিল, কিন্তু পড়াশোনার পাশাপাশি যখন আমি নিজে বিশ্বাস নিয়ে এগোতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে হ্যাঁ আমি পারি। কারণ এই যাদের লেখা আমি পড়েছি, এবং শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আমার প্রিয় লেখক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উপন্যাস, কারণ আমার ঐতিহাসিক উপন্যাসের প্রতি প্রবল একটা আগ্রহ করা, তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমার খুব একজন প্রিয় লেখক। এদের লেখা যখন পড়ছি, শুধু তাই নয়, এর পাশাপাশি জানাবার জন্যই প্রায় আমি বলছি যে ক্ষেত্রগুপ্তের বাংলার ইতিহাস, নিহাররঞ্জন রায়ের বাঙালির ইতিহাস, এই ধরনের, অমূল্যচরণ বিদ্যাভূষণের 4টে খণ্ডে ওনার যা লেখা সেই সব, এবং আরো আছে রামায়ণ মহাভারত থেকে শুরু করে
মোটামুটি একটা পড়াশোনা জেনে, এবং এই সময় এখনকার সাহিত্য অব্দি যে আমি পড়তে গিয়ে তো একটা ধারণা তৈরি হচ্ছে, এবং প্রথমে যেটা ছিল না যে কি লিখবো, কেমন ভাবে লিখবো, প্রথমে এই ভয়টা খুব ছিল, কিন্তু সেই ভয়টা আস্তে আস্তে কেটে যায়, এবং এখন বুঝতে পারছি যে মানে হ্যাঁ আমি কি লিখতে চাই বা কি লিখবো। তখন যখন এই বাধাগুলোর সম্মুখীন হচ্ছি, তখন খুব প্রথমে দুঃখ হতো যে এরা প্রথম থেকে যখন বলছিলেন তখন আমি প্রায় এইভাবে নিচ্ছিলাম ব্যাপারটাকে যে আমার নিজের যেখানে সংশয় সেখানে তাদের তো সংশয় থাকবেই, সেটাই থাকাটাই স্বাভাবিক। কিন্তু যখন দেখলাম তারা আমাকে কাছ থেকে দেখার পরেও প্রায় আটকা বা বাধা দেওয়ার মতো করেই প্রায় বাধা দিচ্ছেন, এবং পত্রিকা দপ্তরগুলোকে ফোন করে বলছেন যে এই লেখা কি করে ছাপছেন, তখন এখন গিয়ে আমার মনে হয় যে তারা আমাকে কোথাও নিতে পারছেন না, অথবা আমি তাদের সমানে সমানে লড়াইতে নেমেছি। এটার আমার কাছে এইরকম দুটো মানে এখন দাঁড়িয়েছে। প্রথমে মেনে নিচ্ছিলাম ওইভাবে যে তাদের সংশয় আছে, কিন্তু এখন আমার মনে হয় সংশয় নেই, তারা লড়াইতেই নেমেছে, যেটা আমার সঙ্গে তাদের হওয়ার কথা নয়। আমার যেটা একটু অবাক লাগে যে এই যে সাহিত্য জগতে যারা তোকে মেনে নিতে পারছে না, মানে তারা নিজেরাও তো লেখেন টেকেন, তো একজন যিনি লেখেন, যিনি সাহিত্যিক, তিনি এই যাকে বলে এই এটা কি করে করেন, ভেদাভেদটা কি করে করেন, যে তিনি নিজে একজন সাহিত্যিক অথচ একটি মেয়ে নিজে পড়াশুনো করে গ্রাম থেকে উঠে এসে পড়ছে, তার পাশে কি দাঁড়ানো উচিত, তার বদলে তাকে নামিয়ে দেওয়া, তাকে ছোট করা, এটা বোঝাই যায় যে তিনিও খুব একটা কোনোদিন বড় হয়ে উঠতে পারবেন না। আসলে তিনি টের পেয়ে গেছেন যে তুই যে এসেছিস ওর থেকে অনেক বেশি শক্তি নিয়ে, তো সেই ভয়টা থেকেই ওই নামানোর চেষ্টাটা হয়েছে। তো এটা চিরকালই হয়ে এসেছে, এটার জন্য অতিরিক্ত আবেগ তাড়িত হওয়ারও কোনো দরকার নেই, এর সাথে ফাইট করতেই হয়। আজকে আমার থেকে আমি যখন লেখালেখিতে আসি তোর মতন এতটা না হলেও আমাকেও কোথাও কোথাও আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় মানুষ লেখালেখিতে, না ও সত্যি লিখতে পারে এবং লিখছে। তো যেমন তুই প্রায় অনেক বড় কাগজে লিখেছিস, কোন কোন কাগজে লিখেছিস গল্প বল একটু। পত্রিকার নাম হ্যাঁ 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 বর্তমানে ছাপা হয়েছে, সাপ্তাহিক বর্তমানে গল্প প্রকাশিত হয়েছে, আজকালে প্রকাশিত হয়েছে, দেশে প্রকাশিত হয়েছে গল্প, এবং লেখাজোকা বলে একটি পত্রিকা, সেখানে, তাছাড়াও লিটল ম্যাগাজিন গুলোতে আমি প্রথম দিকে অনেক গল্প লিখেছি, মানে আমার শুরুটা লিটল ম্যাগাজিনের গল্প ছাপা দিয়ে। তো সেখানে কথা সোপান বলে একটি পত্রিকা দিয়ে আমার শুরু, সংবর্তক বলে একটি পত্রিকা, তারা আমার গল্প নিয়ে ছেপেছিলেন, কৃত্তিবাস কীর্তিবাস কিছুদিন আগে আমার গল্প নিয়ে ছেপেছিলেন, গল্প নিয়ে ছাপলো, এবং খুবই ভালো গল্প ওটা। ওই গল্পটার জন্য কি একটা পুরস্কার পেয়েছি মনে হলো, কৃত্তিবাসের গল্প না, যে গল্পটি এখানে পুরস্কার পেয়েছি সেটা সুকুপাটে ছাপা হয়েছিল, ভিন্ন মানুষ বলে একটি গল্প। আচ্ছা, পুরস্কারটা কি? পুরস্কারটা দা অ্যান্টনিম ছোট গল্প, শ্যামল গঙ্গোপাধ্যায় ছোট গল্প সম্মাননা এখন চালু হয়েছে, সেটা আমি পেয়েছি, আপনিও পেয়েছেন, আপনার সঙ্গে আমি একই মঞ্চে পুরস্কার নিতে গেছি, এবং সেটা আমার কাছে সেই সন্ধ্যেটা খুব স্মরণীয় সন্ধ্যে। এবং এই অ্যান্টনিম এই ছোট গল্প মানে বছরের সেরা গল্প মানে বাছাই করে কিছু গল্প পুরস্কার দিচ্ছেন, এবং প্রতি বছর তারা এই কাজটি অনুবাদও হবে, আবার সেটার অনুবাদ, ইংরেজি অনুবাদও হচ্ছে, এবং সেটা এরা করে নিয়ে যাবে, কারণ দ্বিতীয় বছর অনুষ্ঠিত হয়েছে। আর এছাড়া কি পুরস্কার পেয়েছিস? এছাড়া লেখাজোকা প্রণতা মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার 2023 একটি পেয়েছি, আর প্রথম পেয়েছিলাম কবিতা এবং এর তরফ থেকে একটি লেখালেখির জন্য একটি পুরস্কার পেয়েছিলাম।
তারপরে অনেকে বাধা দিলেও কিন্তু তোকে অনেকে মাথায় তুলে রাখছে, মেনে নিচ্ছে। হ্যাঁ, এখানে এখানে আমি আরো কয়েকজনের নাম বলবো, সেখানে আপনার নামটা তো আসবেই, কারণ আপনার কাছ থেকে আমি অনেক স্নেহ তো পাই, সেখানে লেখার পরামর্শ আপনি দেন, এবং আমি শ্রোতাদেরও জানাতে চাই যে আমার অগ্রজ লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়, যার সঙ্গে কিনা কোনোদিন কথা বলবো বা তার কাছাকাছি পৌঁছতে পারবো সেটা আমার কোনোদিন মাথাতেই ছিল না, তার সঙ্গে আজ আমি আড্ডা দিচ্ছি। শুধু তাই নয়, তিনি আমাকে গল্প নিয়ে পরামর্শ দেন, উৎসাহ দেন, সেটাই লেখালেখির সূত্র ধরেই। সেটা আমার কাছে খুব বড় পাওয়া। এছাড়া আরো অনেক অগ্রজ লেখক আছে, তোকে খুবই স্নেহ করেন। সেখানে আরো কয়েকটি নাম আমি বলবো। হ্যাঁ, বল। পান্ডা আছেন একজন, অমর মিত্র, অগ্রজ সাহিত্যিক অমর মিত্র। তার সাহিত্য সৃজনীর কয়েকজনের নাম না করলেই নয়, তারা শুধু গল্প ছাপেন না, অনুষ্ঠানে নতুনদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদের গল্প পড়ান। সেখানে বিজন রায়চৌধুরী, আমাদের অনুপম মুখোপাধ্যায়, অজিত মুখোপাধ্যায় বলে একজন, মানে 4 বুড়োর একটি দল, তারা নতুনদের উৎসাহ দিয়ে চলেছেন। তো তারা আমাকেও সেই অনুষ্ঠানে নিয়ে গেছেন এবং আমি সেখান থেকে অনেক সহযোগিতা এবং উৎসাহ পেয়েছি। সেই দিক দিয়ে বলতে গেলে যে এমনি শহরের পড়াশোনার জগৎ বা ভদ্র জগৎ তথাকথিত পুরোটাই খারাপ নয়। অনেক অনেক মানুষ তোর পাশে এসে দাঁড়িয়েছে। আর সত্যি কথা বলতে গেলে না এসে দাঁড়ানোরও কিছু নেই। আমি তো তোর গল্প পড়েছি এবং আমি অবাক হয়েছি যে এই গল্পর আর উপন্যাস দুটো প্রকরণ তোর কাছে খুব স্পষ্ট। তো এই গল্প কেমন হবে আর উপন্যাস কেমন হবে এইটা কিভাবে তুই ঠিক করিস? গল্প সেটা প্রথমে গল্পের ক্ষেত্রে যেটা হয় যে গল্পের ক্ষেত্রে তো কখনো একটা লাইন থেকে পুরো গল্প হয়, এবং সেই লাইনটা যখন আসে প্রথমে সেটা নিয়ে নাড়াচাড়া করি, ভাবি যে এটার ভেতরে কি দেব বা কি করবে, কারণ ওটার আকৃতিতে ছোট উপন্যাসের তুলনায়। তো সেই কখনো বিষয় থেকে আসে, কখনো একটা ছোট শব্দ থেকে আসে, কখনো জীবন বা চারপাশের মানুষজন থেকে আসে। তো তার বিষয়টা সে এখন এই পড়াপড়ির দিক থেকে বলুন, সেটা সেইখান থেকেই হয়তো মাথায় চলে আসে যে এটা ছোট করে আসছে, এটা গল্পই হবে। আর উপন্যাসের পরিধিটা অনেক বড়, সেখানে তার ভাবনাটাও অন্য, এবং তার বিষয়, তার গদ্য, যেটা আপনি বারবার বলছেন, সেই গদ্য সেগুলো সম্পূর্ণ মানে অনেক বড় পরিধি হয়ে ধরতে হয়। সেটাই পড়াপড়ির, যেহেতু পড়াপড়ি থেকেই অনেকটা এখন অভ্যেস তৈরি হয়েছে। হ্যাঁ, আর এই গল্প মাথায় নিয়ে বা উপন্যাসের প্লট মাথায় নিয়ে ছটপটা নিয়ে এসব ওগুলো তো হয় খুব। হ্যাঁ, একদম। কারণ সেটা এমনও হয়েছে, আমি যখন পাখি ঘর লিখছি, ওটা তো অনেক শব্দ সংখ্যা অনেক বেশি বললাম, 60,000 শব্দের এবং 27টা পর্বে উপন্যাস। সেখানে এমন হয়েছে যে ভাবতে ভাবতে আমার ছটপটানি শুধু তাই নয়, কখনো আনন্দ হয়েছে, কখনো মাঝরাত্রে উঠে বসে হয়েছে যে এইটুকু জায়গা একটু লিখে রাখি, নাহলে ভুলে যাব। অনেক সময় হয়ও তাই যে আমরা গল্পের বিষয়টা রাতে ভাবতে ভাবতে শুনলাম, পরের দিন উঠে ভুলে গেছি, যার ফলে পাশে খাতা পেন রাখাই থাকে, সেটাকে লিখে রাখি। এবং উপন্যাসের ক্ষেত্রে তাই হয়েছে, এমন হয়েছে যে আবার এমন ঘুরোঘুরি করে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি না লিখে ফেললে হয়তো বমি হয়ে যাবে, মানে মাথা থেকে কোনো কারণে আমি বের করে দিতে চাই পুরো ব্যাপারটা, কিন্তু সেটাই যে ধৈর্য, মানে ওখানেই আসলে ধৈর্য। তো সেই ধৈর্য নিয়ে ভেবে ভেবে আস্তে আস্তে সেটাকে ছাড়াতে হয়েছে এবং লিখতে হয়েছে, এবং এই এটা আসে ছটপটানি এবং আনন্দ, কষ্ট, এগুলো তো হয়ই। আপনি অনেক বেশি। না বেশি না, আমার একই ব্যাপার। তোর পড়া শ্রেষ্ঠ 5টা উপন্যাসের নাম বল। এইরকম 5টা বেঁধে দিতে বললে সেটা 7টা বল, কোনো অসুবিধা নেই।
বাংলায় যদি আমি বলি, হ্যাঁ, বাংলায় বাংলা সাহিত্যের ক্ষেত্রে যদি 5টা উপন্যাস বলি, সেখানে আমি প্রথমে বলবো পথের পাঁচালী, তো অবশ্যই। বিভূতিভূষণের আরেকটি উপন্যাসের কথা আমি বলবো আরণ্যক, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ধর্মপাল, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, রাজসিংহ, আশাপূর্ণা দেবীর 3টি উপন্যাসকে আমি বলবো। 3টেই প্রথম প্রতিশ্রুতি আমাকে খুব নাড়া দিয়েছে, কারণ মেয়েদের যে ভেতরের আলোকিত করার যে ব্যাপারটা আশাপূর্ণা দেবী দেখিয়েছেন, সেই জায়গা থেকে আমি ওনার 3টে উপন্যাসের কথাই বলবো। মহাশ্বেতা দেবীর ক্ষেত্রে বলবো 1084 মা, ঝাঁসির রানী, অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। মানে প্রিয় উপন্যাস বলতে গেলে রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রভাত। তারপরে যদি এদিকে আরেকটু আগিয়ে আসি, সেখানে শ্যামল গঙ্গোপাধ্যায়ের কুবেরের বিষয় আসে, ঈশ্বরীতলার রূপকথা। তারপরে আবার যদি চলে আসি সন্দীপন চট্টোপাধ্যায়ের ভারতবর্ষ। আরো একটু এগিয়ে আসি, সেখানে এসে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের পিতৃপক্ষ। তারও আরো একটু এগিয়ে এসে অরিন্দম বসুর মহাজাতক এবং অমল গুপ্তের গুপ্তজীবন। অবশ্যই আমি কতগুলো বলছি, দেখ মানে আমাকে বোধহয় 7টা বলতে বলা হয়েছিল, হয়ে গেছে। আমি এটা খানিকটা মানে ইচ্ছে করে ছলনা করে প্রশ্নটা করেছি, যে যারা মনে করে যে পড়াশোনা না করে সাহিত্য করা যায়, তাদের ধারণাটা ভাঙার জন্য আমি এই জন্য শ্রোতাদেরকে শোনাতে চেয়েছি যে তোর পড়াশোনার রেঞ্জটা কত বড়। এখন আমি জানি তুই প্রায় 100-র উপরে বলে দিবি না। হ্যাঁ, এবং সেখানে যদি ভারতীয় অন্য ভাষার আমাকে বলতে বলেন, সেখানে আমি বলবো অবশ্যই উর্দু ভাষা থেকে আমি বলবো আব্দুস সামাদের 3.5 হাত ভূমি। সিন্ধি উপন্যাস একটি আছে, আমি সব তো বলা সম্ভব না, আমি একটি একটি করেই বলছি। হরি মোটোয়ানির আশ্রয়, এবং কোঙ্কনি উপন্যাস কার্মেলিন, দামোদর মাওজো। এরকম যদি আমি বলতে শুরু করি, আমার প্রিয় লেখা শেষ হবে না। সেইটা দরকার। এই পড়াশোনাটা না হলে, এই প্রস্তুতি না থাকলে মানুষ টুম করে লিখতে এসে অবশ্যই সেখানে মানে মাঝখানে আমি পড়ে সবাইকে জানাচ্ছিলামও, আফ্রিকান একটি উপন্যাস এমোস টুটুওয়ালার দ্য পাম ওয়াইন ড্রাঙ্কার্ড, যেটার অনুবাদ আমি পড়েছি তাল মদিরা মাতাল। এবং এর পাশাপাশি মানে এই ভারতীয় অন্য ভাষার শুধু উপন্যাস নয়, আমি গল্পও পড়েছি, সব তো বলা সম্ভব নয়। গল্প শুধু তাই নয়, গুজরাটি, হিন্দি, ওড়িয়া এসবের গল্প এবং উপন্যাস এবং প্রবন্ধ পড়াটা পাশাপাশি আমার চলছে, পড়াটাই বেশি চলছে। তোকে যদি এখন বলা হয় যে তুমি একদম পুরোপুরি শহর নিয়ে কোনো উপন্যাস লেখো বা গল্প লেখো, তাতে তুই এখন স্বচ্ছন্দ? শহরে এতদিন থেকে কি মনে হয় পারবি? তোর লেখা বেশিরভাগ গ্রাম আসে তো, কিন্তু সেখানে যদি বলেন আমি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমার অদৃশ্য জনপদ দ্বিতীয় যে উপন্যাসটি, ওটা পুরোটাই শহরের। আচ্ছা, পুরো উপন্যাস ওখানে কোনো গ্রাম নেই, কারণ ওই কলোনি এবং দেশভাগের পরে যে মানুষজন এই কলোনিগুলোতে থাকছেন, পুরোটা তাদের নিয়ে, কাজে এটা শহরেরই। আর গল্প যদি বলেন, তাও আমি গ্রামের পাশাপাশি শহরের পটভূমিতে তো প্রায় 8-10খানা গল্প লিখেছি। তার মধ্যে সেই বাড়িটা, কিছু হলুদ পাতার স্মরণে, শব্দ, তপন ঘোষের বিক্রি বাটা, এসব শহরের বিষয়, শহরের জীবন। তবে সবই একটু প্রান্তিক মানুষকে নিয়ে, কেননা তোর গল্পে উচ্চবিত্ত মানুষের ক্রাইসিস আসে না।
সেটা হ্যাঁ এখনো পর্যন্ত সেটা আসেনি, সেটা এখনো অবধি আমি দেখে চলেছি, হ্যাঁ। এটা নিয়ে চলেছি, কখনো না কখনো আসবে, আমার মাথায় আমার আছে সেটা পরবর্তীতে। আমরা মোটামুটি আড্ডা শেষ পর্যায়ে এসে গেছি, তো গ্রামের জন্য মন খারাপ করে? গ্রামের জন্য মন খারাপ বলতে আমার চোখে জল চলে আসে, কারণ গ্রামটা আমার ভেতরে রয়েছে এবং আমি আসলে গ্রামের জন্য ছটফট করি প্রতি রাতে, এবং সেখানে বারবার ফিরেও যেতে চাই, হয়ে ওঠে না থাকা। ভবিষ্যতে দেখা যাক। হ্যাঁ, আমারও মনে হয় যে ওখানেই তোর নারীর টান, মাঝে মধ্যে গ্রামের সাথে যোগাযোগ রাখিস, তোর থেকে যে গ্রাম আমরা উপহার পাই, যেখানে সেখানে আমরা বিচরণ করি, বড় ভালো লাগে তোর ওই গ্রাম। ঠিক আছে মৃত্তিকা, আবার কখনো দেখা হবে মেঘ আড্ডায়। ভাষা ভবিষ্যতের যে এই উদ্যোগ, সেটাকেও সাধুবাদ জানাই। ভালো লাগলো, তুইও নিশ্চয়ই মন খুলে অনেক কথা বলতে পারলি আজকে। হ্যাঁ একদম। এবং ভাষা ও ভবিষ্যতের সোমশুভ্র বাবুকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে গুরুত্ব দিয়ে ডাকার জন্য, আর সুকান্ত দাকেও ধন্যবাদ নয়, কারণ কাছের মানুষ হিসেবেই আমি এখন দেখতে শুরু করেছি। যে গুটি কয় মানুষ আমাকে স্নেহ করে শুধু তাই নয়, আমার সাফল্যের পেছনে আছেন, তাদের মধ্যে আপনি একজন বড় অংশীদার। আপনাকে আমি সবসময় ভালো লেখার পাশে আছি। নমস্কার বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আজকের মতন এই মেঘ আড্ডা শেষ হলো। পরবর্তীতে আবার কাউকে নিয়ে অতিথিকে নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো।